হ্যালো সবাইকে, সবার কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো 5টা জিনিস নিয়ে, যে 5টা জিনিস জানা যে কোনো একটা ব্যবসায়ীর খুব গুরুত্বপূর্ণ। এবং এই ব্যাপারগুলো যদি আমি জানতাম বা আমি যদি এই ব্যাপারগুলোর উপর আরও ফোকাস করতাম শুরুর দিকে, তাহলে হয়তো আমি আমার ব্যবসাগুলোকে আরও অনেক দূরে নিয়ে যেতে পারতাম। অনেক দিন তো হয়ে গেল আমি ব্যবসা বাণিজ্য করছি, 8 বছরের অভিজ্ঞতা আমার হয়ে গিয়েছে। এবং এই 7-8 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে এই 5টা ব্যাপার যদি আপনি ফোকাস করেন, তাহলে আপনার ব্যবসা গ্রো করার জন্য যা এই 5টা ব্যাপারের উপর যদি আপনি ফোকাস করতে পারেন, তাহলে আপনার ব্যবসা গ্রো করা আপনার জন্য অনেক বেশি সুবিধার হয়ে যাবে। তো চলেন শুরু করি প্রথমটা দিয়েই। প্রথমটা হলো, সবসময় সেট মিনিমালিস্টিক ডেডলাইন বাট শর্ট ডেডলাইন। এখন আমার প্ল্যানটা এরকম হতে পারে যে আমি ডিসেম্বরের মধ্যে একটা ওয়েবসাইট শুরু করব, বা আমার প্ল্যান এমন হতে পারে আমি ডিসেম্বরের মধ্যে আমার নতুন ব্যবসা শুরু করব। প্ল্যানটা ডিসেম্বরের মধ্যে এরকম না করে প্ল্যানটা হওয়া উচিত এরকম যে আগামী 24 ঘন্টায় আমি একটা ডোমেইন কিনবো, বা আগামী 24 ঘন্টায় আমি আমার যে ব্যবসাটা আমি করব ওই ব্যবসার সাপ্লায়ারের খোঁজ বের করব। সো গোল হবে ছোট, বাট গোল হবে খুব ছোট ডেডলাইনের মধ্যেও। সো খুব বড় কাজ করে ফেলার দরকার নেই, কিন্তু সবসময় গোল আগামী 24 ঘন্টার হিসাবে, আগামী 3 দিনের হিসাবে, আগামী 4 দিনের হিসাবে করতে হবে। 2 মাসের হিসাবে বা 2 মাস পরে এটা করব বা ওই বছর এটা করব, এভাবে করা যাবে না। যত বড় ডেডলাইন আপনি সেট করবেন, তত আপনি ওই ডেডলাইনের কাছাকাছি সময় যেয়ে কাজ করা শুরু করবেন, এবং একটা বড় সম্ভাবনা আছে যে আপনি কাজটা করবেনই না। সো এই কারণে চেষ্টা করতে হবে সবসময় ডেডলাইন খুব ছোট সেট করার। এই জন্য যদি কাজও আমাদের ছোট সেট করতে হয় তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ডেডলাইন যেন কখনো বড় না হয়, এটা আমাদের প্রথম কাজ। সেকেন্ড যে ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে, এই ব্যাপারটা নিয়ে আমি আগে এত কথাবার্তা বলিনি, কারণ আমিও এই নিজে ভুলটা করেছি, এবং জিনিসটাকে আমি ভুল বলবো না, এটা একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি আমি। সেটা হলো, ব্যবসা করার জন্য আপনি নিজে ভ্যালু অ্যাড করছেন, এই ব্যাপারটা করা খুব জরুরি। স্পেশালি এখনকার দুনিয়ায় খুব বেশি জরুরি। আগে যত জরুরি ছিল তার থেকে এখন ভ্যালু অ্যাড করতে পারাটা আরও অনেক বেশি জরুরি। আপনি যদি সিম্পলি চায়না থেকে কিছু প্রোডাক্ট এনে ঢাকায় বেচেন আপনার ফেসবুক পেজ দিয়ে বা আপনার ওয়েবসাইট দিয়ে, বা আপনি যদি টাঙ্গাইল থেকে শাড়ি এনে ঢাকায় বেচেন বা যেখানেই বেচেন বাংলাদেশের, আপনি খুব বেশি ভ্যালু অ্যাড করছেন না প্রোডাক্টটায়। সার্ভিসের ক্ষেত্রে পুরো সার্ভিসটাই আপনি দিচ্ছেন, সো সার্ভিসের ক্ষেত্রে হয়তো আপনি অনেক ভ্যালু অ্যাড করতে পারছেন, বাট যখনই আপনি প্রোডাক্ট অদল বদল করছেন, ওই জিনিসটা হলো ট্রেডিং। ওটা ঠিক ভ্যালু অ্যাডেড বিজনেসের মধ্যে পড়ে না। হ্যাঁ, ভ্যালু অ্যাড করা যায় বিভিন্নভাবে, একটা ডেলিভারি চেইন ভালো করে মানুষ যে অনলাইনে কিনতে পারছে, ওটাও এক ধরনের ভ্যালু অ্যাড, বাট কোর যে প্রোডাক্টটা, ওই কোর প্রোডাক্টে আপনি সেরকম ভ্যালু অ্যাড করতে পারেন নাই। সো চেষ্টা করবেন, এটা করতেই হবে আপনার তা না, কিন্তু আপনি যদি এই ব্যাপারটা মাথায় রাখতে পারেন, তাহলে আগামী 10 বছরের জন্য বা 20 বছরের জন্য আপনি অনেক সেফ থাকবেন। চেষ্টা করবেন এমন ব্যবসা করতে যেখানে আপনি ভ্যালু অ্যাড করতে পারছেন। অন্য আরেকজনের কাছ থেকে কিনে এনে আর একটু টাকা অ্যাড করে বেচে দিলাম, এরকম করার দরকার নেই। তার কারণ, যার কাছ থেকে আপনি কিনে আনছেন এবং যাকে বিক্রি করছেন, এই দুইজন আর কিছুদিন পরে মিলে যাবে। আমরা পুরো পৃথিবী যেভাবে আগাচ্ছে, আর কিছুদিন পর কৃষকরা সরাসরি বায়াররা সরাসরি কৃষকদের কাছ থেকে কিনতে পারবে। আপনি আজকে হয়তো আলি এক্সপ্রেস থেকে কিনে এনে বা অ্যামাজন থেকে কিনে এনে বাংলাদেশের মার্কেটে বেচতেছেন, কিন্তু কয়েকদিন পরে আলি এক্সপ্রেস চলে আসবে বাংলাদেশের মার্কেটে। যদি চলে নাও আসে, ডেলিভারি চেইন বা বড় বড় ডেলিভারি কোম্পানিগুলো এই সুবিধা নেওয়া শুরু করবে, যেন ওরা সরাসরি কাস্টমারের অর্ডার কাস্টমারের বাসায় পৌঁছায় দিতে পারে। মিডলম্যান হয়ে যদি আপনি ব্যবসা করার চেষ্টা করেন, সেই ব্যবসা আপনি খুব বড় করতে পারবেন এরকম সম্ভাবনা কম, স্পেশালি এই ইকোনমিতে। এবং পৃথিবী যেদিকে যাচ্ছে ওই দিকের হিসাবে আপনি যদি চিন্তা করেন, এই মিডলম্যান হয়ে মাঝখানে কিছু টাকা অ্যাড করে ডেলিভারি দিলাম, এক জায়গা থেকে কিনে আরেক জায়গায় বেচলাম, ওই ব্যাপারটা আমি করতে রেকমেন্ড না করব। ওই ব্যাপারটা যদি আপনি করা অ্যাভয়েড করতে পারেন, বরং আপনি কোনো একটা কিছু কিনতে কোনো সমস্যা নেই, কিন্তু কেনার পর ওটা একটু ডেভেলপ করেন, ওটা একটু ডেভেলপ করে নিজের একটা ফ্লেয়ার অ্যাড করেন, নিজের একটা টুইস্ট অ্যাড করেন, যেন কাস্টমারকে আপনি আপনার নিজের পক্ষ থেকে একটা ভ্যালু দিতে পারেন। ঠিক আছে, এটা হলো সেকেন্ড ব্যাপার, এবং এটা বেশ জরুরি। এটা যারা করছে না, তাদের 2টা বড় সমস্যা হবে। একটা বড় সমস্যা হলো তারা খুব ইজিলি রিপ্লেসেবল। সো আপনি টাঙ্গাইল থেকে শাড়ি এনে ঢাকায় বিক্রি করছেন, কালকে আরেকজন টাঙ্গাইল থেকে শাড়ি এনে ঢাকায় বিক্রি করতে পারে, সাপ্লাইয়ারও সেম, এন্ড কনজিউমারও সেম। 2টা বিজনেসের মধ্যে কোনো পার্থক্য নেই। যে সবচেয়ে কম দামে দিতে পারবে সে জিতবে, তাই না? কস্ট গেম কখনো খেলা উচিত না। কম দামে সবচেয়ে কে দিতে পারবে, এই গেম যদি আপনি খেলা শুরু করেন, তাহলে এই গেম যেতে যেতে একদম লোয়ার এন্ডে চলে যাবে, এবং আপনি কখনোই আপনার ব্যবসাকে $1 মিলিয়ন তো দূরে থাক, $500,000 বা $100,000, যেটাকে আমরা প্রথম মাইলস্টোন বলি, 6 ফিগার, ওই মাইলস্টোনে আপনি আপনার ব্যবসাকে নিয়ে যেতে পারবেন না, যেটাকে আমরা বাংলায় বলি 80 লাখ, বা বাংলায় যদি আপনি ধরেন 1 কোটি টাকা, কোটি টাকার ব্যবসা যদি আপনি করতে চান, এই ধরনের ব্যবসাগুলোর দিকে না যাওয়া উচিত হবে। থার্ড যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমি কখনোই বুঝি নাই। রিসেন্টলি গত 4-5 বছরে, বা সত্যি কথা বলতে গত 2 বছরে আমি আসলে ভালোভাবে এই ব্যাপারটা বোঝা শুরু করেছি। সেটা হলো, আপনার সময়ের একটা খুব
গুরুত্বপূর্ণ দাম আছে, যেই দামটা আমরা কখনো দেখি না। তার কারণ আমাদের মনে হয় আমরা নিজেরাই করতেছি, দাম কিসের। সো আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরেন আপনি ঠিক করলেন আমি একটা রেস্টুরেন্ট দিব, এখন এই রেস্টুরেন্টের জন্য আমার একটা দোকান কিনতে হইলো, দোকান কিনলাম, এখন দোকান রং করতে হবে। রং আমি করতে পারি, রং করা এমন জটিল কোনো ব্যাপার না। আমি কয়েকটা ইউটিউব ভিডিও দেখে রং করা শিখে নিতে পারি, আমি আরেকজনের কাছ থেকে লেসন নিতে পারি কীভাবে রং করা যায় সেই বিষয়ে, এবং তারপরে আমি আমার দোকান সুন্দর করে রং করতে পারি। এবং আমার নিজের ব্যবসা যেহেতু, আমার নিজের রেস্টুরেন্ট যেহেতু, সো আমি যদি আমার নিজের রেস্টুরেন্ট রং করি, আমি যে যত্ন করে করব, একটা রং মিস্ত্রি এনে রং করালে সে অত যত্ন করে করবে না, তাই না? সো সব দিক থেকে যদি আপনি চিন্তা করেন নিজের রেস্টুরেন্ট নিজে রং করবো, এটা ভাবাটা ভালো আইডিয়া। কিন্তু আপনার সময়ের একটা দাম আছে, এই দামটা দেখা যায় না, কারণ আপনার সময়ের দামের জন্য নিজের ব্যবসায় কেউ আপনাকে টাকা দিচ্ছে না। যেহেতু আপনাকে কেউ টাকা দিচ্ছে না, এই কারণে মনে হয় যে আমার সময়ের তো দাম নেই। কিন্তু এই ভুলটা করতে যেয়ে মানুষ দেখা যায় নিজের ওয়েবসাইট যখন বানাচ্ছে, প্রথমে 10 দিন ধরে সে নিজের লোগো বানাচ্ছে, তারপরে 20 দিন ধরে সে ওয়েব ডিজাইন করতেছে। জেফ বেজোস কিন্তু Amazon.com ডিজাইন করে নেই বসে বসে, তাই না? আমি যখন ওয়েবসাইট বানাই এখন, আমি কিন্তু আমার ওয়েবসাইট বসে বসে ডিজাইন করি না। তার কারণ আপনার সময়ের দাম তার থেকে অনেক বেশি। আপনার পুরো ব্যবসার উপর ফোকাস করতে হবে। আপনি শুধু দেয়াল রং করার উপর বসে থাকলে হবে না, ওইটা দেয়াল রং করার কাজ যার, তাকে দিয়ে আপনি করাবেন। আপনার নিজের সময়ের দাম তার থেকে অনেক অনেক বেশি, এবং আপনাকে ম্যাক্রো ভিউ বলি আমরা, উপরের থেকে পুরো ব্যবসাটা দেখতে পারতে হবে। একদম উপরের থেকে 360 ভিউ বলে অনেকে। পুরো ব্যবসাটার কোন ডিপার্টমেন্ট কীভাবে কাজ করছে, কোন ব্যবসা কোন পার্টটা কী করলে কীভাবে আরও আগাবে, কীভাবে সাপ্লায়ারের সাথে রিলেশন বাড়াবো, কীভাবে কাস্টমারের কাছে বেচবো, ও ব্যাপারগুলো নিয়ে আপনার চিন্তা করতে হবে। একদম গ্র্যানুলার লেভেলের ছোট ছোট যে চিন্তা, ওই চিন্তাগুলো যদিও নিজে করলে অনেক বেশি স্যাটিসফ্যাকশন আসে, কিন্তু ওই ব্যাপারগুলো যদি আপনি নিজে করেন, আপনার গ্রোথ অনেক অনেক স্লো হয়ে যাবে, এবং এমনও হতে পারে গ্রোথ হবেই না। তো এই কারণে আমি সবাইকে বলি যে, স্পেশালি ওয়েবসাইট ইন্ডাস্ট্রিতে আমি বলি যে লোগো নিজে বানানোর দরকার নেই, ওয়েবসাইট ডিজাইনও নিজে করার দরকার নেই, কন্টেন্টও নিজে লেখার দরকার নেই, কারণ আপনি ব্যবসা দাঁড় করাচ্ছেন। সো আমি এখন ধরেন জেফ বেজোস যদি সব কটা ডেলিভারি নিজে দিত নিজের হাতে, তাহলে খুব সুন্দর ডেলিভারি হতো। ওর নিজের যেহেতু ব্যবসাও খুব যত্ন করে ডেলিভারি দিত, কিন্তু এটা কোনো ভালো আইডিয়া না, তাই না? কারণ ওর ম্যাক্রো ভিউ থেকে পুরো ব্যবসাটা দেখতে হবে। সেম ব্যাপার, আপনার বিজনেসের প্রত্যেকটা এলিমেন্ট আপনি নিজে নিজে মনোযোগ দিয়ে যদি করতে যান, তাহলে আপনার সময়ের যে দাম, সেই সময়ের সঠিক ইউটিলাইজেশন হয় না। এই কারণে কিছু কিছু সেগমেন্ট থাকবে যেগুলোর উপর আপনার ফোকাস অনেক বেশি থাকবে, অন্যান্য কিছু কিছু সেগমেন্ট আপনার অনেক কষ্ট হলেও ছেড়ে দিতে হবে। আপনার কষ্ট হবে আমি জানি, আপনি যেভাবে করতেন ওভাবে অন্য কেউ করবে না, এটাও সত্যি। আমার কষ্ট হয় আমি যখন কোনো একটা ডিপার্টমেন্ট ছেড়ে দিই, এবং আমি জানি যে আমি যেভাবে করতাম ওভাবে অন্য কেউ করবে না, বাট এটা করতে হয়, এটা নিজেদের গ্রোথের জন্যই করতে হয়। এবং নেট গ্রোথ ইভেনচুয়ালি যেটা হবে, সেইটা আপনার এই ছোটো ছোটো স্যাক্রিফাইসের কারণে তেমন কোনো এফেক্ট ফেলবে না, উল্টা গ্রোথ আরও অনেক বড় হবে। ওকে, এবং এটার সাথেই রিলেটেড আরেকটা ব্যাপার আছে, সেটা হলো অ্যাজ অ্যান এন্টারপ্রেনার, একজন উদ্যোক্তা হিসেবে আপনার মূল কাজ যেটা ব্যবসায়, একদম 100% সবচেয়ে বড় কাজ যেটা আপনার ব্যবসায়, সেটা হলো বিক্রি করতে পারা। সেটা আপনার প্রোডাক্ট হোক, সেটা আপনার সার্ভিস হোক, আপনার সেলস স্কিল যেটা আপনার বিক্রি করতে পারতে হবে। আপনার নিজেকেও বিক্রি করতে হইতে পারে মাঝে মধ্যে, সেটা হলো নিজের প্রেজেন্টেশনের মাধ্যমে বা নিজের রিলেশন বিল্ডিং স্কিলের মাধ্যমে অন্য মানুষের সাথে রিলেশন করা। একটা সাপ্লায়ারের সাথে ভালো রিলেশন হইলে সেই সাপ্লায়ারটা হয়তো আপনাকে পার প্রোডাক্টে 5 টাকা কম দিবে, অনেক ধরনের রিলেশন হইতে পারে। সেল করতে পারার স্কিলটা যে কোনো ব্যবসায়ীর জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং যদি আপনার সেলস স্কিল ভালো না হয়, তাহলে আমি হাইলি রেকমেন্ড করব যে সেলস স্কিলস ভালো করার জন্য যা যা করা দরকার সব কিছু যেন আপনি করেন। সেলস স্কিলস যদি আপনি ভালো করতে না পারেন, মার্কেটিং আর সেলস কিন্তু আলাদা জিনিস, এবং আপনি যদি প্রেজেন্টেবল হয়ে খুব ভালো মতো সেল করতে না পারেন, আপনার ব্যবসায়ী শুধু সেল করতে হবে তা না, নিজেকে যখন আপনি একটা ব্যবসা শুরু করবেন, তখন আসলে অনেক কিছু সেল করতে পারতে হয়। নিজেকে সেল করতে পারতে হয়, আমি একটু আগেই বললাম। এছাড়া একটা ব্যবসায় তো অনেক স্টেক হোল্ডার থাকে, কাস্টমারদের কাছে প্রোডাক্ট সেল করতে হয়, কাস্টমাররা যেন আবার রিপিট পারচেস করে, ওই জন্য কাস্টমারদের হ্যাপিনেস কোশনটা ভালো রাখতে হয়। এরকম হাজার হাজার ছোটোখাটো ব্যাপার থাকে। আপনার এমপ্লয়ি যখন আপনি বানানো শুরু করবেন, আপনার এমপ্লয়ি যখন হায়ার করা শুরু করবেন, এবং টিম যখন আস্তে আস্তে বড় হবে, আপনার টিম যেন আপনার কথা বিশ্বাস করে, আপনার টিম যেন আপনার ডিরেকশন ফলো করে, আপনার টিম যেন এটা না ভাবে যে ধুর ও কি বুঝে, এরকম যেন না হয়। এই কারণে আপনার টিমকে আপনার অ্যাবিলিটি সেল করতে পারতে, ওটা কিন্তু শুধু বেতন দিলেই হয় না। এরকম অনেক ব্যাপার আছে যেগুলার সব কিছুই ঘুরিয়ে ফিরিয়ে আমি যদি পিছন দিকে নিয়ে আসি, নিজের সেলসম্যানশিপের উপর ডিপেন্ড করে। সো আপনার নিজের সেলসম্যানশিপ বাড়াতেই হবে একজন উদ্যোক্তা হিসেবে। আপনি যতই ভাব নিয়ে বলেন আমি সিইও, আমি অমুক, আমি বেতন দিই, ওরা তো আমার কথা মতো কাজ করবেই,
আসল দুনিয়া কখনো এটা হয় না। আসল দুনিয়া আপনার সেলসম্যানশিপ, আপনার লিডারশিপ কোয়ালিটির উপর ডিপেন্ড করবে আপনি আপনার ব্যবসা কত বড় করতে পারবেন ভার্সেস পারবেন না। লাস্ট যে ব্যাপারটা, আমি 4টা অনেক সিরিয়াস ব্যাপার বললাম, তো এই জন্য ভাবলাম লাস্টে একটা ফান ব্যাপার বলি, যে ব্যাপারটা আমি গত 2 বছর ধরে, মোটামুটি 1.5 বছর ধরে পার্মানেন্টলি ইমপ্লিমেন্ট করেছি। সেটা হলো স্টপ ডুইং মিটিংস। এটা অলরেডি যাদের ব্যবসা আছে তাদের জন্য বলছি আমি, বা আপনারা হয়তো সামনে কোনো না কোনো ব্যবসা শুরু করবেন, আপনাদের ক্ষেত্রে এই ব্যাপারটা কাজে আসবে। মিটিং যত কম করতে পারবেন আপনি, তত আপনার ব্যবসার প্রোডাক্টিভিটি বাড়বে। অনেক কোম্পানি আছে, আমরা তো অনেক কোম্পানির সাথে ডিল করি, তাই না? সো ওইসব কোম্পানিতে আমি দেখি, স্পেশালি আমাদের এসইও এজেন্সিতে আমরা দেখি, কিছু কিছু ক্লায়েন্ট আছে, ধরেন প্রত্যেক সোমবার দুপুরবেলা একটা মিটিং চায়, যে জানার জন্য গত 1 সপ্তাহে কী হলো। আবার কিছু কিছু ক্লায়েন্ট আছে এই সব মিটিং টিটিংয়ের মধ্যে কোনো ফোকাস নেই, তারা অ্যাকচুয়াল কেপিআইয়ের উপর ফোকাস করে, কি পারফরমেন্স ইন্ডিকেটর, যে সেলস কত হলো, লিড কতগুলো আসলো, ওয়েবসাইটে ট্রাফিক কত বাড়লো। মিটিং যত আপনি করবেন, মিটিং একটা ডাইভারশন। এবং তারপরেও আমি আপনাকে রেকমেন্ড করবো যে যদি মিটিং করতেই হয়, যে মিটিং ছাড়া আমি বাঁচবই না, আমার মিটিং করতেই হবে, এরকম যদি হয়, মিটিংটা ফিজিক্যাল মিটিংয়ের বদলে ইমেইলে নিয়ে আসুন। এই হ্যাকটা আমি শিখেছি মার্ক কিউবানের কাছ থেকে। ও সবসময় বলে যে যদি তুমি মিটিংকে ফোন কল থেকে, লাইভ মিটিং তো করবোই না, ফোন কলও করবো না, যদি আমি ইমেইলে নিয়ে আসতে পারি, তাহলে যেটা হয় ফ্যাট কমে যায়। ধরেন আপনি যদি লাইভ মিটিং করেন, বা চ্যাটে একটা মিটিং করেন, বা ফোনে একটা মিটিং করেন, তাহলে প্রথমে আপনি অনেকক্ষণ হাই হ্যালো করবেন, তারপরে আপনি কিছুক্ষণ ওয়েদার কেমন এটা নিয়ে কথাবার্তা বলবেন, তারপরে আপনি রাজনীতি নিয়ে কিছুক্ষণ কথাবার্তা বলবেন, তারপর ঘুরায় ফিরে আধা ঘন্টা পরে যে আপনি আসল মিটিংয়ের যেই পয়েন্ট, ওখানে কথাবার্তা বলা শুরু করবেন। ফোনেও মোটামুটি সেম, একটু কম, বাট ফোনেও মোটামুটি সেম। কিন্তু ওটাকে যখন আপনি ইমেইলে নিয়ে আসেন, ইমেল খুব কাট থ্রোট হয়। সো সাবজেক্ট, এই হইলো আমার ইমেল বডি, আমি আসলে এই চাই, আমার গোল এটা, আমি এটা করতে চাই, এটা সেম মিটিং, সেম ডিসিশন, সেম এজেন্ডা, কিন্তু আপনি পুরো ব্যাপারটাকে ইমেইলের মাধ্যমে জিনিসটাকে 2 মিনিটে নিয়ে আসতে পারবেন, ওই 2 ঘন্টার মিটিংয়ের বদলে। তো আপনারা যারা সামনে ব্যবসা শুরু করছেন, তারা বিভিন্ন ধরনের মিটিংয়ের জড়ায় পড়বেন, সাপ্লায়ারদের সাথে, এমপ্লয়ারদের সাথে, এমপ্লয়ীদের সাথে, ক্লায়েন্টদের সাথে। তাদের জন্য আমি ব্যাপারটা বলে রাখলাম, মিটিং আপনি যত কম করতে পারবেন, আপনার গ্রোথ রেট তত বাড়বে। আরেকটা ব্যাপার, আমার 5টা ব্যাপারই বলার কথা ছিল, বাট আরেকটা ছোট্ট ব্যাপার, এটা আমি একটু বলে রাখি। সেটা হলো, অনেকে মনে করে ব্যবসা আমি আজকে শুরু করব, আগামী মাস থেকে আমার ব্যবসায় প্রফিট হবে। কিছু কিছু ব্যবসা এরকম যে সেখানে আসলেও হয়, আমি আজকে থেকে ব্যবসা শুরু করলে আগামী মাসে প্রফিট হইতে পারে, এরকম কিছু কিছু ব্যবসা আছে, নাই তা না। বেশিরভাগ ব্যবসার ক্ষেত্রেই আপনার ব্রেক ইভেন পয়েন্ট মানে হলো আমি যত টাকা ইনভেস্ট করেছি তত টাকা যেই দিন আমার উঠবে, ওটাকে আমরা বলি ব্রেক ইভেন পয়েন্ট। সো আপনি ধরেন 1 লাখ টাকা ইনভেস্ট করে আজকে একটা ব্যবসা শুরু করলেন, এবং আপনি প্রজেক্ট করলেন যে 3 মাস পরে আমার 1 লাখ টাকা উঠবে টোটাল। তাহলে ওই 3 মাস পরে যে আপনার ব্রেক ইভেন আসলো। এই ব্রেক ইভেন পয়েন্টটা বিভিন্ন ব্যবসার জন্য বিভিন্ন রকম, এবং এই ব্রেক ইভেন পয়েন্টটা যদি দূরে থাকে, ওটা কোনো খারাপ ব্যাপার না। আমি যখন ব্যবসা লঞ্চ করি, এজেন্সির ক্ষেত্রে আমাদের বেশ তাড়াতাড়ি ব্রেক ইভেন চলে আসে, যেহেতু আমার অলরেডি এক্সপিরিয়েন্স ছিল। বাট ধরেন আমাদের আরেকটা কোম্পানি, যেটা আমরা রিসেন্টলি নিয়ে কাজ করা শুরু করেছি, Mixtape.io, আমাদের পডকাস্ট প্ল্যাটফর্ম। Mixtape.ioতে আমরা বেশ বড় ধরনের ইনভেস্টমেন্ট অলরেডি করা শুরু করেছি, এবং আমরা ব্রেক ইভেনের ধারের কাছেও নাই মানে আমরা নেগেটিভ 15 লাখের কাছাকাছি, বা আরও একটু বড় অ্যামাউন্টের দিকে আমরা চলে গেছি অলরেডি। এবং ব্রেক ইভেন কবে, আগামী 12 মাসের মধ্যে ব্রেক ইভেন হবে না এটা আমরা বুঝতে পারছি, হয়তো 24 মাস পরে হবে, বা 36 মাস পরে হবে। আমরা মোটামুটিভাবে যেটা প্রজেক্ট করছি, আমরা চাচ্ছি 24 মাসের মধ্যে ব্রেক ইভেন হোক। ব্রেক ইভেন মানে কিন্তু প্রফিট হওয়া না, ব্রেক ইভেন মানে হলো আমি যে ইনভেস্টটা করেছি 15-20 লাখ, বা যতই আমরা ইনভেস্ট করেছি, ওই শুধু ইনভেস্টমেন্টটা যেন উঠে আসে, ওটাকে আমরা বলি ব্রেক ইভেন। এবং এটাকে আমরা 24 মাসের আগে হবে এরকম মনে হচ্ছে না। সো আপনাদের ক্ষেত্রেও এরকম অনেক ব্যবসা থাকবে, যে ব্যবসাগুলোয় আপনি খুব তাড়াতাড়ি ব্রেক ইভেনে আনতে পারবেন না, এবং দ্যাট ইজ ফাইন। পৃথিবীর অনেক বড় বড় কোম্পানি আছে যারা ব্রেক ইভেনে যেতেই চায় না। আমরা যদি জনপ্রিয় এক্সাম্পলগুলো দেখি, স্পেশালি আপনি যদি ওটিটি প্ল্যাটফর্ম বা স্ট্রিমিং প্ল্যাটফর্ম বা উবার টুবারও যদি দেখেন, বা নেটফ্লিক্স দেখেন, যেগুলোকে আমরা ইউনিকর্ন বিজনেস বলি, ওরা ব্রেক ইভেনে যেতেই চায় না, ওরা আরও ইনভেস্ট করতে থাকে ইউজার গ্রোথের জন্য, এবং যখন ইনভেস্ট করে তখন তো ব্রেক ইভেন পিছাতে থাকে, তাই না? তো ধরেন আমার ব্যবসায় আমি 10 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করলাম, পরের মাসে আমি আরও কাস্টমার পাওয়ার জন্য আরও 5 লাখ টাকা ইনভেস্ট করলাম, তখন আমার ব্রেক ইভেন -15 লাখ হয়ে গেল না? সো এই বড় বড় ইউনিকর্ন কোম্পানিগুলো ওভাবে করতেই থাকে, এবং ওদের ব্রেক ইভেন মাইনাসে যেতেই থাকে। ওরা এটা করতে পারে কারণ ওদের ইনভেস্টর আছে, ওরা ইনভেস্টমেন্ট রাউন্ড নেয়, রাউন্ড সিরিজ, যেটাকে আমরা বলি সিরিজ এ, সিরিজ বি, এভাবে ওরা ইনভেস্টমেন্ট নেয়। আমি ধরে নিচ্ছি ইনভেস্টমেন্ট নেবেন না, হয়তো নেবেন, বাট আমি ধরে নিচ্ছি বেশিরভাগই আপনারা ইনভেস্টমেন্ট নেবেন না, কারণ বুটস্ট্র্যাপড বিজনেসের একটা আলাদা মজা আছে, নিজের মতো করে নিজের ব্যবসা দাঁড় করানোর একটা আলাদা মজা আছে। যদি আপনি ইনভেস্টমেন্ট না নেন,
সেক্ষেত্রে আপনার নিজের ব্রেক ইভেন নিজের ম্যানেজ করতে হবে, এবং এই নিজের ব্রেক ইভেন নিজের ম্যানেজ করতে পারাটা বেশ কষ্টকর একটা অভিজ্ঞতা। অনেকে মনে করে যে ব্যবসা শুরু করলাম, ব্যবসা সফল হয়ে গেল, ওরকম আসলে হয় না। সো সবসময় ধরে নেবেন একটা 24 মাসের বা মিনিমাম 12 মাসের একটা বাফার উইন্ডো থাকবে, যে 12 মাসে আপনি চেষ্টাও করবেন না প্রফিট জেনারেট করার, বা ওই 6 মাসে আপনি চেষ্টাও করবেন না প্রফিট জেনারেট করার। 6 মাসে আপনার গোল হবে যাই ইনকাম আসতেছে ব্যবসা থেকে তা আবার সাথে সাথে যেন ব্যবসায় চলে যায়, যেন আমি ওই ব্যবসাটা আরও বড় করতে পারি। আপনি যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস না নিয়ে পানির নিচে থাকতে পারবেন, এরপরে উঠে যখন নিঃশ্বাস নেবেন তখন সেই নিঃশ্বাসের আনন্দটা ততই বেশি হবে। এটা একটা গ্যারি ভেনারচাক কোটে মেরে দিলাম। সো চেষ্টা করবেন, আপনি মরে যাবেন না, মরে যাওয়ার ঠিক আগ পর্যন্ত যতক্ষণ নিঃশ্বাস বন্ধ করে পানির নিচে থাকা যায়, যত বেশি সময় থাকতে পারবেন। আপনার কম্পিটিটরের যদি 10 সেকেন্ড থাকে, আপনি যদি 15 সেকেন্ড থাকতে পারেন পানির নিচে, তাহলে আপনার জেতার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। এই কটা ব্যাপার আমি বলতে চেয়েছিলাম। এই ব্যাপারগুলো যদি আপনি একটু মাথায় রাখেন আপনার নেক্সট ব্যবসার ক্ষেত্রে বা আপনার প্রথম ব্যবসার ক্ষেত্রে, তাহলে আমি শিওর আপনি অন্যদের থেকে একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। ভালো থাকেন সবাই, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। টাটা।